সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন নিষিদ্ধ করার দাবি উঠেছে বেশ জোরালোভাবে। দেশের বিভিন্ন মহল এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। একই সঙ্গে নিষিদ্ধের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও পুলিশের আইজিপির কাছে পাঠানো হয়েছে আইনি নোটিশ। কিন্তু কেন এই ইসকন নিষিদ্ধ করার দাবি উঠেছে ভিউয়ার্স, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এছাড়াও যেসব দেশে এই ইসকন সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ইসকন নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ। চীনে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই। মালয়েশিয়াও নিষিদ্ধ ইসকন। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তকরণের অভিযোগ আছে। শিয়া শাসিত ইরানের ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এছাড়া সৌদি আরব, আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের অনুমতি নেই। এছাড়া কিছু দেশে এই সংগঠনকে আংশিক নিষিদ্ধ করা হয়েছে। ওইসব দেশের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া। সেখানে কিছু শর্ত মেনে কার্যক্রম চালাতে পারে সংগঠনটি। এছাড়াও তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তান ইসকনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি জারি করা হয়েছে। ইসকন কি? ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যাত্রা শুরু হয় ৫৮ বছর আগে। বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের অস্তিত্ব থাকলেও অনেক দেশে সংগঠনটি নিষিদ্ধ। এটির প্রতিষ্ঠাতা অভয়চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ১৯৬৬ সালের ১৩ জুলাই এই সংগঠনের যাত্রা শুরু হয়। ইসকন মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ এবং ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয়। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত সংস্কৃতি হাজার বছর ধরে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে সময়ের ব্যবধানে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটির। ইসকনের কাজ কি? ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রীমদ্ভব গীতা প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা। মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনও করে থাকে ইসকন। সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগ, ব্যায়াম এবং জীবনযাত্রার ওপর শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি। অভাবীদের বিনামূল্যে নিরামিষ খাবারও বিতরণ করে থাকে ইসকন। যেসব দেশে নিষিদ্ধ: সাবেক সোভিয়েত ইউনিয়নের ১৯৭০ এবং ১৯৮০-র দশকে ইসকন নিষিদ্ধ করা হয়েছিল। তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ইসকন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হয়, যে কারণে উঠেছে ইসকন নিষিদ্ধের দাবি। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। তার নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করে। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা হয়। গত সোমবার বিকেলে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি। এই ঘটনার পরদিন মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে তোলা হলে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেখানে আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ইতিপূর্বে ইসকনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নিষিদ্ধের দাবি উঠলেও এবারের ঘটনায় তা বেশ জোরালো হয়েছে। ইসকনকে আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন দাবি করে চট্টগ্রামের আইনজীবী হত্যার সঙ্গে সম্পৃক্ততা অভিযোগ এনে ইসকনকে নিষিদ্ধের দাবিতে বুধবার আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। তিনি ১০ আইনজীবীর পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক আইজিপি বরাবরে ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, ইসকন একটি উগ্রপন্থী সংগঠন হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের প্রধান কাজ হচ্ছে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। সংগঠনটি সনাতন ধর্মাবলম্বীদের অধিকাংশ মৌলিক বিষয় স্বীকার করে না, সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট তারা হিন্দুদের উপর চাপিয়ে দেয়।
নিম্ন বর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে সনাতন মন্দিরগুলো দখল করা ও সনাতন সম্প্রদায়কে মেরে তাড়িয়ে দেয়। মসজিদে সাম্প্রদায়িক হামলা করে। কিছুদিন আগে পবিত্র রমজান মাসে ঢাকায় স্বামীবাগে মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে এই নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। তারা বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃত ঘটায়। নোটিশে আরও বলা হয়েছে, বিগত সরকার পতনের পর দেশে বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনেও সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশে এর আগেও তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার হলে মঙ্গলবার তাকে আদালতে উপস্থাপনের পর ইসকনের নেতাকর্মীরা সম্মিলিত পরিকল্পিতভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ থেকে সহজে অনুমান করা যায় যে সংগঠনটি দেশের আইন কানুনের তোয়াক্কা করে না, নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে। আইন, আদালত, সরকারের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই। দেশের সম্প্রীতি বিনষ্ট করা পরিকল্পনা নিয়েই চিন্ময় কাজ করেছিলেন এবং এই ধরনের সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করেছেন। ইসকন বিভিন্ন দেশে নিষিদ্ধ বলে নোটিশে উল্লেখ করেন আইনজীবীরা। তাদের ঔদ্ধত্যপূর্ণ কার্যক্রম এখনই বন্ধ না করা গেলে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে জানিয়ে এই সংগঠনটি নিষিদ্ধ করার দাবি জানান তারা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই ইসকন সংগঠন কিন্তু ভারতের কোনো সংগঠন নয়। এটি প্রথম অবস্থায় পরিচালিত হয় আমেরিকার নিউ ইয়র্ক থেকে। এটার যাত্রা শুরু হয় 1966 সাল, অর্থাৎ প্রায় 58 বছর আগে এটার কার্যক্রম শুরু হয়। এই ইসকনের মূল উদ্দেশ্য একটাই, তারা নিজেদের স্বার্থ এবং তাদের নিজের কিছু কার্যক্রম পরিচালনা করার জন্য করছে। এছাড়াও এই ইসকন সংগঠনটি শুধুমাত্র বাংলাদেশ নয়, বিভিন্ন দেশে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও গোপন সংবাদের মাধ্যমে আরও জানা গেছে যে প্রায় 8 থেকে 10টি দেশে এই ইসকন নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সেই দেশের রাষ্ট্র সরকার। বর্তমান বাংলাদেশে যে কার্যক্রমটা করেছে এই ইসকন, বাংলাদেশেও এটা নিষিদ্ধ করার পক্ষে বিভিন্ন মহল বিভিন্নভাবে তোড়জোড় চাপাচ্ছে। কারণ ইসকনের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে কোনো সময় বাংলাদেশে একটি উগ্রপন্থী সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করবে এবং বাংলাদেশে ব্যাপক সমস্যা সৃষ্টি করবে এই ইসকন সম্প্রদায়। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।